এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস বাংলা brought to you by গোদাবরী কমোডিটিজ লিমিটেড। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি দীপ, শুরু করছি এক্সপ্রেস বাংলা। সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন। তার আগে নদিয়ার কালীগঞ্জে বৃহস্পতিবার হচ্ছে উপনির্বাচন। বিধানসভা নির্বাচনের ময়দানে নামার আগে এই উপনির্বাচন রাজনৈতিক দলগুলির মহড়া সেরে নিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। এই দিনের ভোট মূলত ত্রিমুখী লড়াই। একদিকে শাসক দল তৃণমূল, প্রধান বিরোধী দল বিজেপি ও বাম সমর্থিত কংগ্রেসের প্রার্থীর মধ্যে লড়াই। বৃহস্পতিবার সকাল থেকে নির্বাচন শুরু হলেও লাগাতার বৃষ্টি হওয়ায় ভোটারদের খুব একটা ভোটমুখী হতে দেখা যায়নি। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই চিত্রের কি বদল ঘটল? আপনাদের আগেই দেখিয়েছিলাম সকাল সকাল ভোট দিতে ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ। এবার দেখব বিজেপি প্রার্থী আশিস ঘোষ ভোট কেন্দ্রে গিয়ে ভোটদান করেছেন। ভোট দিয়ে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের জানান এই উপনির্বাচনে তিনি আতঙ্কে রয়েছেন ছাপ্পা ভোট নিয়ে। তিনি চেষ্টা করবেন যাতে মানুষ সঠিকভাবে রায় দিতে পারে। পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে নিশানা সেধে তিনি অভিযোগ করেন দু একটি বুথে তাদের এজেন্ট ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে তিনি উপনির্বাচনের জয়ের ব্যাপারে 100% আশাবাদী। জেনে নেব কি বলছে আশিস ঘোষ। এটা এইখানে ওদের পায়ের তলায় মাটি নেই, যার জন্য এরা এইগুলো বুথ এজেন্ট বসতে দিচ্ছে না, না দেওয়া গেলে ছাপ্পা রিজিং করবে, এই এদের পরিকল্পনা। কিন্তু আমরা এই ওদের পরিকল্পনা বেশি দেবো, কারণ হচ্ছে জনগণ আমাদের পাশে। বিজেপি প্রার্থীর এই অভিযোগকে উড়িয়ে দিলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। জেনে নেব আলিফা আহমেদ কি বলছে। বিজেপি এজেন্ট বসাতে পারছে না, সেটা তো আমাদের দোষ নেই। বিজেপির উচিত, আমরা যেরকম মাটি কামড়ে সংগঠনকে শক্তিশালী করেছি, আমাদের প্রত্যেকটা বুথে বুথে এজেন্ট আছে, সংগঠনের কাজ করুক। আর সেটা ওরা এজেন্ট বসাতে পারছে না, সেটা আমাদের দেখার বিষয় নেই। ভোট গ্রহণ কেন্দ্রের 200 মিটারের মধ্যে থাকা রাজনৈতিক দলের পতাকা ভোটের দিন খুলে ফেলল প্রশাসন। প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এই কেন্দ্রের তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদের মৃত্যু হয়। তারপর থেকেই এই আসন খালি। সেই কারণেই আজ এই উপনির্বাচন। এই কেন্দ্রে তৃণমূল ভরসা রেখেছেন প্রয়াত নাসির উদ্দিনের মেয়ে আলিফা আহমেদের উপর, আর বিজেপি এখানে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন আশিস ঘোষকে। অপরদিকে কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখকে সমর্থন করছেন বামেরা। তবে এই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা, কারণ এই উপনির্বাচনে আসন্ন বিধানসভা নির্বাচনের ওয়ার্ম আপটা সেরে নিয়ে জল মাপতে চাইছে কি প্রতিটি রাজনৈতিক দল। একসময় ঝাড়গ্রামের বেলপাহাড়ির অনুর্বর লাল মাটি ছিল কৃষকদের দুঃস্বপ্নের কারণ। ধান চাষে লাগাতার লোকসানের পর এখানকার কৃষকরা এখন করলা চাষে নতুন দিশা খুঁজে পেয়েছেন, যা তাদের জীবন বদলে দিচ্ছে। কৃষকদের কঠোর পরিশ্রমে বিঘা প্রতি 30 কুইন্টাল পর্যন্ত করলা উৎপাদন হচ্ছে। মরশুমের শুরুতে প্রতি কুইন্টাল করলা 10,000 টাকা দরে বিক্রি হয়েছে, যা এখন কিছুটা পরিমাণ কমলেও বিপুল ফলনের কারণে আয় ভালোই থাকছে। প্রতিদিন 7 থেকে 10 টন করলা উৎপাদিত হচ্ছে, যা জেলার সীমানা ছাড়িয়ে ঝাড়খণ্ড ও ওড়িশা বাজারেও পৌঁছে যাচ্ছে। কাল্লা চাষ করি, কাল্লা চাষ করে বাইরে কাল্লা পাঠা হয়, দিয়ে করা হয়, করতে হয়, বিকা কিনা করা হয়, তাতে পয়সা হয়, লাভ হয় 25-30 হাজার টাকা লাভ হয়। আমরা মানিকপাড়া, খড়গপুর, এদিকে টাটা, 4 জায়গায় পাঠা হয়। এই সাফল্যের পিছনে শুধু কৃষকদের অদম্য ইচ্ছাই নয়, রয়েছে ব্লক কৃষি অফিসের নিরন্তর সমর্থন। সহকৃষি অধিকর্তা জয় চক্রবর্তী জানান, যারা একসময় ভেবেছিল এই মাটিতে কিছুই হবে না, আজ তারাই সফল করলা চাষি। কুইন্টাল করলা কি তার একটু কম, 45 কুইন্টাল করলা হয়, এবং আপনি এভারেজ ধরে রাখুন 15 টাকা করে কেজি, ভালো লাভ হয়। 2,000 টাকা করে কুইন্টাল ধরে এভারেজ ভালো লাভ হয়। মানে এক বিঘে করলা চাষ করলে একজন চাষি ধরে রাখতে পারেন আপনি 30,000 টাকা আপনার লাভ থাকবে তার, যদি সে ভালো করে করে। আর যদি এমনি সাধারণভাবে করে তাহলে তার মিনিমাম 15 থেকে 20,000 টাকা লাভ থাকবে।
উন্নত বীজ, সঠিক সেচ ও পরিচর্যার মতো সহায়তা কৃষকদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহায্য করেছে। বেলপাহাড়ির এই করলা চাষের গল্প প্রমাণ করে সঠিক উদ্যোগ ও পরিশ্রম থাকলে অনুর্বর জমিও সফলতার সবুজ গাথা লিখতে পারে। এটি শুধু করলার ফলন নয়, বরং সাহস এবং পরিবর্তনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ঝাড়গ্রাম থেকে শঙ্কর বারিকের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকার ঠাকুরনগরের পুষ্পা গ্রুপ ও মুখিয়া গ্রুপ এই মাফিয়াদের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকাবাসী। মঙ্গলবার তাদের হামলায় বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা আহত হন। এই ঘটনার প্রতিবাদে বুধবার সকালে নিউ জলপাইগুড়ি থানা এলাকার ঠাকুরনগরে বন্ধের ডাক দেয় স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার দুপুরে প্রায় 10 জন দুষ্কৃতী বাড়িঘর ভাঙচুর করে ও ব্যাপক মারধর চালায়। এই মুখিয়া গ্রুপই এলাকায় জমি মাফিয়া রাজের মূল চক্র। মঙ্গলবারের ঘটনার পর পুলিশ কাউকে গ্রেফতার না করায় ক্ষোভে ফুঁসছিল সাধারণ মানুষ। কালকে আমি যখন চিৎকার চেঁচামেচি হচ্ছে তখন আমি বাড়ি থেকে দৌড়াই গিয়ে দেখি কি আমার ওই দাওয়াগুলোকে নাক মুখ ফাটাই দিচ্ছে। তারপরে একদম নাক মুখে পুরো রক্ত, হাতে পায়ে গেঞ্জি টেঞ্জি সব মাখানোর পরে গিয়ে দেখি কি পুরো মারামারি, একজনকে নিচে ফেলে দিয়ে তারপরে ওরা 4-5 জন মিলে পুরো খুশি মারতেছে। আর কিভাবে যে মারতেছে আমি বলতেই পারবো না। বুধবার সকালে এই অভিযোগে ঠাকুরনগরের ইস্টার্ন বাইপাস অবরোধ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এলেও শুরুতে নিয়ন্ত্রণহীন ছিল। এরপর শিলিগুড়ির মেয়র গৌতম দেব দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে তিনি আশ্বাস দেন যে ডিজির সাথে কথা বলবেন এবং কোনো মাফিয়া রাজ চলবে না। এরপর পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। ঠিক আছে, হচ্ছে দেখুন এখানে এই যে সমস্ত ডেভেলপমেন্ট আমরা করে গেছি লাস্ট 10 বছর, এখানে এই সমস্ত কিচ্ছু ছিল না। এখানে পট পরিবর্তন হয়েছে বিধায়ক এই অঞ্চল এই দুটো জেতার পরে এখানে মাফিয়ারা এই জিনিসগুলো করার সাহস পাচ্ছে। মাফিয়াদের গুড়িয়ে দেওয়া হবে, সে যে মাফিয়া হোক। বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ইতিমধ্যেই 6 জন দুষ্কৃতীকে গ্রেফতার করে বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠাচ্ছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দীঘায় মেরিন ড্রাইভের পাশে একটি বিশেষ আকর্ষণ হলো লাইট অ্যান্ড সাউন্ড শো, যা সন্ধ্যায় পর্যটকদের মুগ্ধ করে। এই শোটি বিভিন্ন ঐতিহাসিক স্থান ও স্থানীয় সংস্কৃতি সম্পর্কে গল্প ও ছবি একত্রিত করে উপস্থাপন করে। লাইট ও সাউন্ডের এই মিশ্রণে দর্শকদের এক অন্যরকম অভিজ্ঞতা হয়। সন্ধ্যায় দীঘা মেরিন ড্রাইভের পাশ দিয়ে হেঁটে গেলে মনে হবে এক নৈসর্গিক সৌন্দর্যের জগতে চলে এসেছেন আপনি। লাইট অ্যান্ড সাউন্ড মন কাড়বে পর্যটকদের। আলো, শব্দের খেলা, সঙ্গে ফোয়ারা, মন্দিরের ঘণ্টার ধ্বনি। দীঘা মেরিন ড্রাইভের পাশে মা নাইকালী মন্দিরে এলে আপনার মন জয় করবেই। দীঘা মেরিন ড্রাইভের রাস্তায় শঙ্করপুরের আগেই গড়ে উঠেছে মা নাইকালী মন্দির। সেই মন্দিরকেই সাজিয়ে তোলা হয়েছে অসাধারণ রং বেরঙের আলো দিয়ে। সেই রঙিন আলোর রোশনাই মেরিন ড্রাইভের রাস্তা থেকে অসাধারণ লাগবে। মায়ের নাম নাইকালী, মনে হতেই পারে এই ধরনের নাম কেন। 300 বছরের প্রাচীন এই মন্দিরকে ঘিরে নানা লোককথা ও বিশ্বাস ঘোরাফেরা করে বলে শোনা যায়। আসলে দেবী যখন এখানে আবির্ভূতা হন তখন এলাকাটা জঙ্গল ছিল। এত গভীর জঙ্গল ছিল যে সূর্যের আলোও প্রবেশ করতে পারত না। বাঘ, ভাল্লুক সহ ভয়ঙ্কর প্রাণীরা জঙ্গলে আসত। অরণ্য অঞ্চল ভয়ে ঢাকা থাকত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মন্দিরটি নবরূপে নতুন সাজে নতুন আঙ্গিকে গড়ে উঠেছে এবং এখানে শুধু আমাদের রাজ্যের মানুষ আসেন তা নয়, আমাদের ভারতবর্ষের বাইরেও বিভিন্ন বিদেশি পর্যটকরা আসেন। তারা অনেক আনন্দ উপভোগ করেন। লাইট সাউন্ড সিস্টেমের মধ্য দিয়ে তারা এখানে আলোর রোশনায় সাউন্ড সিস্টেম সহ ফোয়ারাটাও দেখতে পাবেন। মন্দিরের সেবায়িতরা সেই কোঠর থেকে মাকে দেখতে পান। তারপর সেবায়িতরা একচালা ঘরে শুরু করেন মায়ের পুজো। এরপর সেই মায়ের কথা লোকমুখে ছড়িয়ে পড়লে জাগ্রত দেবীর পুজো চালু হয়। শুভ কামনা করে মহা আড়ম্বরে মন্দিরে পুজো পাঠ চালু হয়েছে। কালী মন্দির অতি প্রাচীন, বলতে গেলে প্রায় 300 বছরের পুরনো। আমি এই এলাকারই একজন শিক্ষক, তো আমি আমার দাদু কাকুর এদের কাছ থেকে শুনেছি এই এলাকায় মৎস্যজীবীরা তাদের যে নৌকো বা লঞ্চ নিয়ে মৎস্য শিকারে যান, তারা সেখানে মানত করেন, অথবা আমাদের এই পাশাপাশি এলাকায় গরু টরু ইত্যাদির মানত হয় এবং সেখানে ক্ষীরভোগও হয়। 300 বছরের পুজো দেখতে ভিড় জমায় অগণিত ভক্ত।
দেশ বিদেশের পর্যটন কেন্দ্রে 3D প্রজেকশন ম্যাপিং রয়েছে। এখানেও সেই প্রদর্শনী চালু হচ্ছে বলে সূত্রের খবর। আশা করা হচ্ছে কালী তীর্থকে কেন্দ্র করেই দর্শনার্থী থেকে পর্যটক সবার সমাগমে এই মন্দির ও সংলগ্ন এলাকার অর্থনীতিও উজ্জীবিত হবে। ফলে শঙ্করপুরের মা নাইকালীকে ঘিরে মানুষের আগ্রহ ক্রমশ বাড়ছে। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস বাংলাতে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে আসছে বিরতির পর। Best compliments. Godavari Commodities Limited. Coal mining, coal trading, coal imports, coal logistics. Godavari Commodities Limited have been in the business of coal trading since last 2 decades. Godavari Commodities Limited, address 18 NS Road, 2nd floor, Kolkata, 700001, West Bengal. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা। ময়নাগুড়ি ভূমি রাজস্ব দপ্তরে এক অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। বারবার বদলির নির্দেশ আসার পরও বর্তমান ভূমি রাজস্ব আধিকারিক দেবায়নী মিত্র তার পদ ছাড়ছেন না। অন্যদিকে সরকারি নির্দেশ মেনে বদলি হয়ে আসা নতুন বিএলআরও ভিক্টর সাহা প্রায় 1.5 মাস ধরে দায়িত্ব গ্রহণের অপেক্ষায়। সূত্র অনুযায়ী দেবায়নী মিত্র 2021 সালে ময়নাগুড়িতে বিএলআরও পদে যোগ দেন। এরপর 2 বার বদলির নির্দেশ এলেও তিনি ময়নাগুড়ি ছাড়েননি। 21 এপ্রিল তাকে কালীগঞ্জে বদলি করা হলেও পরে তা স্থগিত হয়। এরপর 28 মে তাকে দার্জিলিংয়ে বদলি করা হয়, কিন্তু 18 দিন পেরিয়ে গেলেও তিনি নতুন কর্মস্থলে যোগ দেননি। অন্যদিকে ভিক্টর সাহা 1.5 মাস আগে ময়নাগুড়ির অফিসে যোগ দিলেও তাকে দায়িত্বভার বুঝিয়ে দেওয়া হয়নি। তিনি জানান সরকারি নির্দেশে 1.5 মাস আগে এখানে যোগ দিয়েছেন, কিন্তু চার্জ পাননি। দায়িত্ব তো পাইনি, তবে 1.5 মাস হলো আমি এখানে জয়েন করেছি। আচ্ছা, কোথায় ছিলেন তার আগে? আমি কুমারগঞ্জ ব্লকে ছিলাম, দক্ষিণ দিনাজপুরে। আচ্ছা, কবে আপনার অর্ডার হয়? অর্ডার তো বেরিয়েছিল এপ্রিল মাসে, তারপর থেকেই আমি ময়নাগুড়িতে জয়েন করি অর্ডার অনুযায়ী। কতদিন হলো? প্রায় 1.5 মাস। এই দ্বৈত নেতৃত্বে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। ময়নাগুড়ির বাসিন্দা শ্যামল রায় বলেন, নতুন বিএলআরও এসেছেন, তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। সাধারণ মানুষদের ভোগান্তি বেড়েছে। তিনি গ্যাস পাইপলাইন বসানো নিয়ে কোনো বিশেষ যোগ সাজসের কথা উল্লেখ করেন। মনে করে যে ম্যাডাম আমাদের বিএলও আজকে 3 বছর হয়ে যাওয়ার পরও মনে করে 2 বার করে ট্রান্সফার হয়ে গেল। তারপরে উনি জোর করে মনে করে 1 মাস করে থাকার জন্য বহাল রাখতেছে। নতুন বিএলওটা আসার পরে আজকে 2 মাস থেকে বসা রাখছে, ওনাকে অপমান করা হচ্ছে না? মানে এখানে কি 2জন বিএলও আছে? 2জন বিএলও, মানে একজন বসে আছে, উনি আসে আর চলে যায়। তবে দেবায়নী মিত্র এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। শুধু বলেছেন যা হচ্ছে সরকারের নির্দেশ অনুযায়ী হচ্ছে, ব্যক্তিগতভাবে কিছুই বলার নেই। ভূমি রাজস্ব দপ্তরের অন্দরে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জোর গুঞ্জন শুরু হয়েছে। সরকারি স্তরে কি ব্যবস্থা নেওয়া হয় এখন সেই দিকেই তাকিয়ে ময়নাগুড়ি। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। অর্থ বরাদ্দেও থমকে রাস্তা। দীর্ঘ বছর বেহাল রাস্তায় ফুঁসছে সাঁকরাইলের গোবিন্দপুর গ্রাম। কম বেশি 1.5 কিলোমিটারের মতো ভাঙাচোরা রাস্তা, যাকে কংক্রিটে রূপ দেওয়ার জন্য বরাদ্দ হয়েছে সাংসদ তহবিলের টাকা। কাজ শুরুর তারিখ উল্লেখ করে লাগানো হয়েছে বোর্ডও, অথচ বছর ঘুরে গেলেও কাজ কিন্তু এগোয়নি এতটুকু। দীর্ঘ 1 বছর ধরে একই ছবি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের গোবিন্দপুর গ্রামে। অভিযোগ, কিছু নির্মাণ সামগ্রী ফেলে রেখে উধাও হয়ে গিয়েছে ঠিকা সংস্থার কর্মীরা। জেলা প্রশাসন এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ না করায় রীতিমতো ক্ষুব্ধ গ্রামবাসীরা। সামনেই আবার বর্ষা আসছে, গরমের পরে বর্ষায় জানি না কীভাবে কাটাবো আমরা। যদি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন, যদি কাজটা হয়, তাহলে আমরা হয়তো সুস্থভাবে যেতে পারবো। অন্ততপক্ষে হসপিটাল, স্কুল, এইসব জায়গাগুলোতে আমরা পৌঁছাতে পারবো। গোবিন্দপুর গ্রামে বেহাল রাস্তা পাকাপোক্ত না হওয়ার জন্য তৃণমূল নেতৃত্বকে কাঠগড়ায় তুলেছে সাঁকরাইল ব্লকের মণ্ডল কমিটির বিজেপি সদস্য। ওই আপনার ফেব্রুয়ারি মাসে 2024-এ কাজ শুরু বোর্ড পড়েছে আর কি। তারপর থেকে শেষ কবে জানা নেই। 24-এ তো শেষ লেখাই আছে, কিন্তু রাস্তা শেষ আর হয়নি। রাস্তায় এরকম টুকটাক মাটি টাটি পড়েছে, আর কোনো কাজ হয়নি।
রাস্তা পুরো নরক যন্ত্রণা হয়ে আছে। 1 বছর ধরে রাস্তার কাজ সম্পূর্ণ না হওয়ায় যাবতীয় দায় জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্তাদের দিকেই ঠেলে দিয়েছেন সাঁকরাইল ব্লকের বিডিও। আমি এটুকুই বলবো যে আপনি বললেন, আমি সেটা অবশ্যই দেখব। তবে এটা যেহেতু জেলা পরিষদ থেকে হচ্ছে, এটা জেলা পরিষদের, ঝাড়গ্রাম জেলা পরিষদের সঙ্গে কথা বললেই ভালো হয়, ওনারা ডিটেলসটা বলতে পারবেন। মাস কয়েক পরেই বর্ষার মরশুম, অথচ জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের চাপানুতর এখনও অব্যাহত। অবিলম্বে কাজ শুরুর দাবিতে আন্দোলনে নামার তোড়জোড় শুরু করেছে গোবিন্দপুর গ্রামের ভুক্তভোগী বাসিন্দারা। ঝাড়গ্রাম থেকে শঙ্কর বারিকের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ঐতিহাসিক শহর কালনা। পূর্ব বর্ধমানের অম্বিকা কালনায় বর্ধমান মহারাজার প্রতিষ্ঠা করা অনেক মন্দির রয়েছে, যার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল কৃষ্ণচন্দ্রজির মন্দির বা কৃষ্ণচন্দ্র মন্দির। কালনার কৃষ্ণচন্দ্রজি মন্দির বা কৃষ্ণচন্দ্র মন্দির কালনার রাজবাড়ি মন্দির চত্বরের পূর্ব দিকে অবস্থিত। অপরূপ টেরাকোটার কাজে সমৃদ্ধ এই মন্দির 1751 খ্রিস্টাব্দে বর্ধমান রাজ ত্রিলোক চন্দ্রের মাতা লক্ষ্মী কুমারী এই মন্দির প্রতিষ্ঠা করেন। কত না অজানা ইতিহাস লুকিয়ে রয়েছে রাজবাড়ির কৃষ্ণচন্দ্র মন্দিরের অন্দরে। এই মন্দিরের আশেপাশেও রয়েছে একাধিক মন্দির। বর্ধমান মহারাজা ত্রিলোক চন্দ্রের মাতা লক্ষ্মী কুমারী কৃষ্ণচন্দ্র মন্দির এবং কৃষ্ণচন্দ্র মন্দিরের আশেপাশের মন্দিরগুলি প্রতিষ্ঠা করেন। বহু দূর দূরান্ত থেকে অনেক পর্যটক এই মন্দিরগুলি দেখতে আসেন। মন্দির চত্বরে রয়েছে মোট 4টি মন্দির: কৃষ্ণচন্দ্র মন্দির, বদ্রীনারায়ণ মন্দির, রাম সীতা মন্দির এবং চতুর্থ যে মন্দির রয়েছে সেই মন্দিরে কোনো বিগ্রহ নেই। প্রতিটি মন্দিরের একটি করে অর্থ আছে। বদ্রীনারায়ণ মন্দিরে বিরাজ করছেন বদ্রীনারায়ণ সত্যযুগের অবতার। রাম সীতা মন্দিরে বিরাজ করছেন ভগবান রাম ত্রেতা যুগের অবতার। আরেকটি মন্দির যেখানে অবতার শ্রীকৃষ্ণের বিগ্রহ রয়েছে, অর্থাৎ দাপর যুগের অবতার। কিন্তু যে মন্দিরটি বিগ্রহহীন সেটি হয়তো কলিযুগের অবতারকে প্রতিষ্ঠা করার জন্য খালি রাখা হয়েছিল বলেই অনেকের অনুমান। একই জায়গায় 4 যুগের অঙ্গভূষণ আছে, যা পৃথিবীতে একমাত্র অম্বিকা কালনার রাজবাড়ির ভিতরে কৃষ্ণচন্দ্র মন্দিরে রয়েছে। ফলে এই মন্দিরগুলি ইতিহাসের এক একটি অনবদ্য দলিল। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।